সিনেমার একদম শুরুতে আমাদের নিয়ে যাওয়া হয় এক বিস্তীর্ণ তপ্ত মরুভূমিতে। ধুধু বালুচরের বুক চিরে অবশ পায়ে হেঁটে চলছে দুজন মানুষ। একজন স্প্যানিশ কনকুইস্টেডর, অর্থাৎ 15 থেকে 17 বছরের সেই নিষ্ঠুর সেনা অভিযাত্রী যারা নতুন রাজ্য জয়ের নেশায় উন্মত্ত থাকত। আর তার পেছনে গুটি গুটি পায়ে হাঁটছে এক কৃষ্ণাঙ্গ ছোট ছেলে, যে মূলত তার দাস। জলের শেষ ফোঁটাটুকুও হারিয়ে গেছে, চারদিকে শুধু ধোয়া ওঠা বালি আর মৃত্যুর হাতছানি। হঠাৎ লোকটির চোখে পড়ে তার কাঙ্ক্ষিত ল্যান্ডমার্ক, একটি বৃত্তাকার পাথুরে স্থান। সে ম্যাপটি বের করার চেষ্টা করে, যা রাখা আছে একটি কাচের বোতলের ভেতরে। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস, কর্কটটি বোতলের এত গভীরে ঢুকে গেছে যে তা কোনোভাবেই বের করা সম্ভব হচ্ছে না। আশেপাশের পাথর বা শক্ত কোনো বস্তুই নেই যা দিয়ে বোতলটি ভাঙা যায়। তৃষ্ণায় ছটফট করতে করতে লোকটির মাথায় এক পৈশাচিক বুদ্ধি আসে। সে ঘুরে দাঁড়ায়, নিষ্পাপ ছেলেটির মাথার দিকে তাকায়। বেঁচে থাকার আদিম তাড়নায় সে বোতলটি ওই বাচ্চার মাথায় মেরেই ভাঙবে। না, এটি কোনো বাস্তব ঘটনা ছিল না। দৃশ্যপট বদলে যায়। আমরা দেখি ফায়ারপ্লেসের গনগনে আগুনের সামনে বসে ওম বাউম্যান তার বিখ্যাত কনকুইস্টেডর ট্রিলজি উপন্যাসের শেষ অধ্যায়টি লিখছিলেন। আগুনের একটা কাঠ ভেঙে পড়ার শব্দে তার ঘোর কাটে। বাইরে তখন হালকা বরফ পড়ছে। ঘরের ভেতরের উষ্ণতা এক অদ্ভুত আরামদায়ক পরিবেশ তৈরি করেছে। ওম যখন আবার লেখায় মন দিতে যাবেন, ঠিক তখনই তার চোখ যায় ঘরের কোণের অন্ধকার সিঁড়িটার দিকে। সেখানে কাচের জানালার ওপাশে আবছা আলোয় ছায়ার মাঝে দাঁড়িয়ে আছে এক কুৎসিত অবয়ব। ওম ব্র্যান্ডির গ্লাসটা টেবিলে রেখে আলোটা সিঁড়ির দিকে ঘোরাতেই সেই ছায়ামূর্তি ভোজবাজির মতো গায়েব হয়ে যায়। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই ওমের ঠিক পেছনে এসে দাঁড়ায় এক হিমশীতল অস্তিত্ব। সেই অবয়ব আর কেউ নয়, তার নিজের মৃত মায়ের আত্মা। মায়ের এই অতৃপ্ত উপস্থিতি ওমকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। মায়ের আত্মাকে দেখার পর ওমের পক্ষে আর লেখা সম্ভব হয় না। এক বুক আতঙ্ক আর অস্বস্তি নিয়ে তিনি ঘরের কোণে রাখা একটি ধুলোমাখা কার্ডবোর্ডের বাক্স খোলেন। ভেতর থেকে বেরিয়ে আসে একটি ছোট লোহার সিন্দুক। তার ভেতরে রাখা জ্যাক দ্য জাকার্স নামক একটি পুরনো টিভি শো ক্যাসেট, যার মূল চরিত্র একটি অদ্ভুত খরগোশ, যাকে ওম ছোটবেলায় ভীষণ ভয় পেতেন। সেই সিন্দুকের তলা থেকে ওম খুঁজে পান তার বাবা মায়ের কিছু পুরনো ছবি। একটি ছবিতে দেখা যাচ্ছে তার মা আয়ারল্যান্ডের বিখ্যাত বিলবেরি উডস হোটেল এর একটি বিশাল রেডিউড গাছের সামনে দাঁড়িয়ে হাসছেন। এই হোটেলেই ওমের বাবা মা তাদের হানিমুন কাটিয়েছিলেন। ছবির ঠিক পাশেই রাখা দুটি ছাইভস্মের পাত্র বা ক্রিমেশন আর্ন। ওমের মনে হয় হয়তো বাবা মায়ের চিতাভস্ম এখনও ঘরে রেখে দেওয়ার কারণেই তার মায়ের আত্মা শান্তি পাচ্ছে না। তাই তিনি সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডে গিয়ে মায়ের প্রিয় সেই রেডিউড গাছের নিচেই এই ভস্ম উৎসর্গ করবেন। সিন্দুকটি বন্ধ করার সময় ওমের চোখ যায় তার বাবার সেই পুরনো ছোট পিস্তলটার দিকে, যার গায়ে লেগে আছে এক অন্ধকার অতীত। পরদিন ওম রওনা হন আয়ারল্যান্ডের সেই গহীন জঙ্গলে ঘেরা বিলবেরি উডস হোটেলের উদ্দেশ্যে। যাত্রাপথে হোটেলের সীমানায় ঢোকার মুখে তিনি জঙ্গলের মাঝে একজন অদ্ভুত লোককে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখেন। হোটেলের প্রাঙ্গণে পা রাখতেই ওমের প্রথম দেখা হয় গ্রাউন্ড স্কিপার ফার্গালের সাথে। ফার্গাল একটা ধারালো ক্রসবার দিয়ে একটা নিরীহ ছাগলকে নির্মমভাবে মেরে ঝুলিয়ে রেখেছে। ওম বিরক্ত হয়ে জিজ্ঞাসা করেন, ওটাকে তাড়িয়ে দিলেই তো পারতে, মারার কি দরকার ছিল? ফার্গাল অত্যন্ত ঠান্ডা মাথায় উত্তর দেয়, ছাগলটা গাড়ির বনেটের ওপর উঠে পেইন্ট নষ্ট করেছিল, তাই মেরেছি। ওম আর কথা না বাড়িয়ে হোটেলের ভেতরে প্রবেশ করেন।
সেখানে তার পরিচয় হয় হোটেল মালিক মিস্টার কবের সাথে। কব তখন দুটো ছোট বাচ্চাকে সোফায় বসিয়ে আইরিশ লোককথার এক ভয়ানক ডাইনি ক্যালিয়াচ এর গল্প শোনাচ্ছিলেন। আইরিশ পুরাণে ক্যালিয়াচ হল শীতের ডাইনি, যার অর্থ ঘোমটা পরা বৃদ্ধ। কব বলেছিলেন, এই ডাইনি জঙ্গলের পথ হারানো মানুষদের নিজের মন্ত্রের মায়ায় বশ করে লোহার শিকল দিয়ে বেঁধে পাতালপুরীতে টেনে নিয়ে যায়, আর সেখানে অশুভ আত্মারা তাদের জীবন্ত চিবিয়ে খায়। এই ডাইনি নাকি সবচেয়ে বেশি পছন্দ করে দুষ্টু বাচ্চাদের। ওম মিস্টার কবের এই গল্পকে চরম কটাক্ষ করে থামিয়ে দেন। তখনই সেখানে আসে হোটেলের ম্যানেজার ম্যাল, যে সম্পর্কে কবের জামাই হলেও কবের সবচেয়ে বিশ্বস্ত লোক হলো ফার্গাল। ম্যাল জানায় আগামীকাল হ্যালোইন পার্টি, তাই হোটেলের উৎসবের আমেজ। ওম নিজেকে কোলাহল থেকে দূরে রাখতে একটি সম্পূর্ণ শান্ত ও একাকী রুম চান। ম্যাল যখন জানতে পারে যে এই ব্যক্তি আর কেউ নন, স্বয়ং বিখ্যাত লেখক ওম বাউম্যান, সে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে তার ছেলের জন্য একটা অটোগ্রাফ চায়। কিন্তু ওম অত্যন্ত অহংকারী এবং রুক্ষ স্বভাবের মানুষ, সে সরাসরি মুখের ওপর না করে দেয়। এমনকি বারটেন্ডার ফিউনা যখন তাকে রুমে খুঁজে পেতে সাহায্য করতে আসে, ওম তার সাথেও অত্যন্ত দুর্ব্যবহার করেন। তা সত্ত্বেও ফিউনা তাকে মায়ের সেই প্রিয় রেডউড গাছের অবস্থানটি বুঝিয়ে দেয়। পরদিন সকালে ওম সেই বিশাল রেডউড গাছের নিচে যায়। অত্যন্ত সম্মানের সাথে মায়ের চিতাভস্ম সেখানে ছড়িয়ে দেন, কিন্তু বাবার ভস্মটা যেভাবে ছুঁড়ে ফেলেন তা থেকে স্পষ্ট বোঝা যায় বাবার সাথে তার সম্পর্ক মোটেও ভালো ছিল না। হোটেলে ফেরার পথে জঙ্গলের মাঝে ওমের আবার দেখা হয় সেই অদ্ভুত লোকটির সাথে, যার নাম জেরি। জেরি হাতে একটা দুধের গ্লাস নিয়ে বসেছিল, তবে ওটা সাধারণ দুধ নয়, বুনো মাশরুম মেশানো এক ধরনের নেশা জাতীয় পানীয়, যাকে জেরি বলে ম্যাজিক মাশরুম। জেরি ওমকে দেশি মদ অফার করে এবং সেই ছাগলগুলোর অদ্ভুত আচরণের রহস্য ফাঁস করে। সে বলে বুনো ম্যাজিক মাশরুম খাওয়ার পর ছাগলগুলো তীব্র নেশা হয় এবং তারা নিজেদের প্রতিবিম্ব দেখার জন্য যে কোনো চকচকে সারফেস বা গাড়ির বনেটের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। ওম বুঝতে পারেন সেদিন জেরি কেন আকাশের দিকে তাকিয়েছিল, সে আসলে হ্যালুসিনেট করেছিল। ওম যাওয়ার আগে উপহাস করে বলেন, নেশা করে আবার আমার গাড়ির ওপর চড়ে বসো না যেন। বিকেলে রিসিপশনে ওম ফিওনাকে তার উপন্যাসের সেই ডার্ক এবং নির্মম এন্ডিংটা শোনান। ফিওনার সেই নিষ্ঠুর পরিণতি পছন্দ হয় না। কথার প্রসঙ্গে ফিওনা ওমকে তার মায়ের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করলে ওমের চোখে মুখে এক অদ্ভুত অস্বস্তি ফুটে ওঠে। তিনি জানান তার মা খুব অল্প বয়সে মারা যান। একদিন কাজ থেকে ফেরার পথে এক অজ্ঞাত অপরাধী তার মায়ের মুখে সরাসরি গুলি করে। অপরাধীর বয়স খুব কম হওয়ায় আইনত তার ফাঁসি হয়নি, যা ওম আজও মেনে নিতে পারেনি। ফিওনা যখন ওমের বাবার কথা জানতে চায়, ওম কঠোর চোখে তাকিয়ে বলেন, মায়ের মৃত্যুর পর বাবা পুরোপুরি নিষ্ঠুর মদ্যপ হয়ে যান এবং একদিন অতিরিক্ত নেশা করেই তিনি পৃথিবী থেকে বিদায় নেন। এরপর ওম জিজ্ঞাসা করেন, তোমাদের হোটেলের ওই হানিমুন সুইটটা সবসময় বন্ধ থাকে কেন? ওটা একটু দেখতে চাই। ফিওনা গলা নামিয়ে বলে, ওটা বহু বছর ধরে বন্ধ, কারণ ওটা হান্টেড। লোকমুখে শোনা যায় মিস্টার কব নাকি ওখানে সেই শীতের ডাইনি ক্যালিয়াসকে বন্দি করে রেখেছেন। তবে ফিওনা এসব বিশ্বাস করে না। সে অনেকবার ম্যালকে বলেছে কবের থেকে চাবিটা চুরি করে রুমটা দেখাতে, কিন্তু ম্যালের সেই সাহস হয়নি। ওম তখন উপহাস করে বলেন, যদি সত্যিই ডাইনি চলে আসে তবে নিজেকে বাঁচাবে কি করে? ফিওনা হেসে একটি আইরিশ লোককথার বই দেখিয়ে বলে, ডাইনি তাড়া করলে নিজের চারপাশের চোখ বা চক দিয়ে একটি বৃত্ত বা সার্কেল এঁকে নিতে, তাহলে ডাইনি আর সেই গণ্ডি পার হতে পারে না। ঠিক তখনই সেখানে আসে বেলবয় অ্যালবি। সে কাঁপা কাঁপা গলায় জানায়, হানিমুন সুইটের সামনে তার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। একদিন সে
লিফটের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ চারদিকের আলো নিভে যায় এবং অন্ধকার থেকে এক প্রাচীন ভাষায় মন্ত্রোচ্চারণ শোনা যায়। আলবি যখন লাইটার জ্বালিয়ে দেখতে যায় তখন সে প্রথমবার সেই ঘোমটা পরা বৃদ্ধা ডাইনির বীভৎস রূপ দেখতে পায়। ওম এই গল্প শুনে জোরে হেসে ওঠেন এবং বলেন, হুকুম, যার অর্থ চরম ভাওতাবাজি। অ্যালবি অপ্রস্তুত হয়ে বলে সে ওমের একজন মস্ত বড় ভক্ত এবং সে নিজেও কিছু গল্প লিখেছে, কিন্তু ভালো পাবলিশার পাচ্ছে না। ওম তাকে শুধু অবজ্ঞাই করেন না, বরং টেবিল থেকে একটি গরম চামচ তুলে নিয়ে অ্যালবির হাতে ছ্যাঁকা দিয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে বলেন, লেখক হতে গেলে চামড়া মোটা হতে হয়, যা তোমার নেই। সেই রাতে ওম যখন নিজের রুমে চলে যান, ফিওনা খেয়াল করে ওম তার মায়ের ছবি এবং টেপ রেকর্ডারটি রিসিপশনেই ফেলে গেছেন। ফিওনা ওটা ফেরত দিতে ওমের দরজায় কড়া নাড়েন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। ফিওনার মন এক অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। সে দ্রুত অ্যালবিকে ডেকে এনে মাস্টার কি দিয়ে ওমের ঘরের দরজা খোলে। ভেতরে ঢোকা মাত্রই তাদের চোখ চড়ক গাছ। ওম সিলিংয়ের সাথে দড়ি ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। ফিওনা আর অ্যালবি দ্রুত তার পা ধরে দড়ি কেটে তাকে কোনো মতে বাঁচায়। জীবন আর মৃত্যুর সেই সন্ধিক্ষণে ওম অবচেতন মনে নিজেকে আবিষ্কার করেন সেই বন্ধ হানিমুন সুইটের সামনে। ভেতর থেকে ভেসে আসছে এক পৈশাসিক বুক ফাটানো কান্নার আওয়াজ, আর তখনই তার পেছনে এসে দাঁড়ায় তার মায়ের সেই ছায়ামূর্তি। ওম ভয়ে চিৎকার করে চোখ মেলতেই নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বেডে। কিছুদিন পর সুস্থ হয়ে ওম যখন বিলবেরি হোটেলে ফিরে আসেন, তখন শীতের কারণে হোটেল বন্ধ হওয়ার সময় এসে পড়েছে। গেস্ট থেকে শুরু করে স্টাফরা সব বিদায় নিচ্ছে। ওম ফিওনাকে ধন্যবাদ জানাতে গেলে ম্যাল তাকে এক স্তব্ধ করে দেওয়া খবর দেয়। ম্যাল জানায় হ্যালোউইনের রাত থেকে ফিওনা সম্পূর্ণ নিখোঁজ। পুলিশ পুরো জঙ্গল খুঁজেও তার কোনো সন্ধান পায়নি। তবে ফালগার নাকি লাস্ট ফিওনাকে জেরির ভ্যানের পাশে জেরির সাথে কথা বলতে দেখেছিল। জেরি মূলত একজন ফেরারি আসামি, যে 10 বছর আগে নিজের স্ত্রীকে খুনের অপরাধে পলাতক। তাই সব সন্দেহ গিয়ে পড়েছে জেরির ওপর। ম্যাল ওমকে পরামর্শ দেয়, আপনি একজন নামী মানুষ, এই নোংরা ঝামেলায় না জড়িয়ে সোজা বাড়ি ফিরে যান। বাড়ি ফেরার পথে ওমের মনে এক গভীর খটকা লাগে। তিনি ফারগালকে জিজ্ঞাসা করেছিলেন তারা হানিমুন সুইট চেক করেছে কিনা। ফারগাল রেগে গিয়ে বলেছিল ওটার চাবি মিস্টার কবের কাছে আছে এবং ওটা বছরের পর বছর বন্ধ। ওখানে খোঁজার কোনো প্রশ্নই ওঠে না, আর পুলিশ আমার আত্মীয়, তাই বেশি নাক না গলিয়ে নিজের রাস্তায় যাও। ফারগালের এই অতি সতর্কতার আচরণ ওমের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। গাড়িতে বসে ওম তার ব্যাগ চেক করার সময় সেই ছোট মেটাল কাটারটি খুঁজে পান, যা দিয়ে ফিওনা সেদিন দড়ি কেটে তার প্রাণ বাঁচিয়েছিল। ওম সিদ্ধান্ত নেন ফিওনার কী হয়েছে তা না জেনে তিনি আয়ারল্যান্ড ছাড়বেন না। তিনি গাড়ি ঘুরিয়ে জঙ্গলের গভীরে জেরির সেই পরিত্যক্ত ভ্যানে তল্লাশি চালাতে যান। ভ্যানের ভেতরে তিনি ফিওনার সেই আইরিশ ফোকলোরের বইটা খুঁজে পান। ঠিক তখনই সেখানে হাজির হয় জেরি। ওম চমকে উঠলেও জেরির চোখে কোনো অপরাধীর ভাব ছিল না। জেরি কাঁদতে কাঁদতে বলে, আমি ফিওনাকে মারিনি, সে আমার খুব ভালো বন্ধু ছিল। আর আমার স্ত্রীর মৃত্যুর যে কথা পুলিশ বলে তা সত্যি হলেও পুরোটা সত্যি নয়। আমার স্ত্রী দীর্ঘদিন মরণব্যাধিতে কষ্ট পাচ্ছিল। সে নিজেই আমাকে বলেছিল তার এই যন্ত্রণার শেষ করতে, তাই আমি তাকে মুক্তি দিয়েছিলাম। জেরি আরও এক ভয়ঙ্কর দাবি করে। সে বলে ফিওনা নিখোঁজ হয়নি ওম, ফিওনা মারা গেছে। কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি এই হোটেলেই ফিওনার আত্মাকে দেখেছি। এক রাতে আমি ওষুধ চুরি করতে হোটেলে ঢুকেছিলাম। হঠাৎ রিসেপশনের সেই পুরনো ম্যানুয়াল বোর্ডের হানিমুন সুইটের বেলটা নিজে থেকেই বেজে ওঠে, আর আমি দেখি ফিওনার আত্মা রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে বেলের দিকে আঙুল দিয়ে ইশারা করছে।
ওই রুমের ভেতর কিছু একটা আছে। ওম প্রথমে বিশ্বাস করতে না চাইলে জেরি বলে ম্যাজিক মাশরুম খেলে মানুষের অবচেতন মন খোলে, তখন এই অলৌকিক জগৎকে দেখা যায়। আজ হোটেল পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। আমি কবের ঘর থেকে হানিমুন সুইটের চাবি চুরি করে এনেছি। আজ রাতে আমি ওখানে ঢুকবই। আমার একা যেতে ভয় করছে, তুমি কি আসবে? ওম রাজি হন। রাত নেমে আসে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ওম এবং জেরি অত্যন্ত গোপনে হোটেলের ভেতর প্রবেশ করে। ওমকে রিসিপশনে দাঁড় করিয়ে জেরি যখন আত্মরক্ষার জন্য ফার্গালের সেই ক্রসবোটা আনতে যায়, ঠিক তখনই অন্ধকার থেকে ফার্গাল অতর্কিতে আক্রমণ করে জেরিকে মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। ফার্গাল জেরিকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে থানার উদ্দেশ্যে রওনা দেয়। ওম কোনো মতে লুকিয়ে নিজেকে বাঁচান। ফার্গাল চলে যাওয়ার ঠিক পরেই রিসিপশনের হানিমুন সুইটের বেলটা তীব্র শব্দে বেজে ওঠে। ওমের পুরো শরীর ভয়ে জমে যায়। তার হাতে যখন জেরির ফেলে যাওয়া হানিমুন সুইটের চাবি, ওম নিজের সমস্ত সাহস বুক পকেটে পুরে লিফটে ওঠেন। লিফট এসে থামে সেই অভিশপ্ত তলার সামনে। ওম গিয়ে দেখেন হানিমুন সুইটের ভারী কাঠের দরজাটি কোনো চাবি ছাড়াই নিজে থেকেই আস্তে করে খুলে গেল। রুমের ভেতরে মাইলের পর মাইল ধুলোর আস্তর। ঠিক মাঝখানে একটা রাজকীয় বিছানা, যা চারদিক থেকে সাদা কাফনের মতো কাপড় দিয়ে ঢাকা, আর বাথরুমে রাখা একটি কাপড় টাব, যা কালো জলের কানায় কানায় পূর্ণ। ওম পুরো রুম খুঁজেও কোনো ভূত বা ডাইনি দেখতে পান না। তিনি ভাবেন সবটাই হয়তো তার মনের ভুল বা জেরির হ্যালুসিনেশন। তিনি বিছানায় বসে ব্রান্ডির বোতলে চুমুক দেন। অতিরিক্ত ক্লান্তিতে ওম ঘুমিয়ে পড়েন এবং স্বপ্নে তার অতীত জীবনের সেই সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা দেখতে পান, যা তিনি নিজের মন থেকেও লুকিয়ে রেখেছিলেন। স্বপ্নে তিনি দেখেন 10 বছরের ছোট ওম টিভির সামনে বসে জ্যাক দ্য জাকার্স শো দেখছেন। তার হাতে বাবার সেই আসল ছোট পিস্তলটা। সেটিকে খেলনা ভেবে খেলতে খেলতে ওম হঠাৎ ট্রিগার চাপ দিয়ে দেয়। গুলিটি সরাসরি গিয়ে লাগে ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা তার মায়ের মুখে। মা রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ওমকে পেছন থেকে জড়িয়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওম ফিওনাকে যে গল্পটা শুনিয়েছিলেন যে কোনো অজ্ঞাত তরুণ তার মাকে মেরেছে, তা ছিল এক বিশাল মিথ্যে। ওম নিজেই ছিলেন তার মায়ের আসল হত্যাকারী। এই চরম অপরাধবোধ থেকেই তিনি প্রতিনিয়ত মায়ের আত্মাকে তার পেছনে দেখতে পান। তিনি আয়ারল্যান্ডে এসেছিলেন মূলত মায়ের প্রিয় জায়গায় এসে নিজেকে গুলি করে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে। হঠাৎ ওমের ঘুম ভেঙে যায় ম্যানেজার ম্যালের ডাকে। ম্যাল সেখানে এসে ওমকে চাবিটা ফেরত দিতে বলে। ওম মাথা নিচু করে ঘর থেকে বের হতে যাবেন, ঠিক তখনই তার চোখ যায় দেয়ালের কোণে থাকা একটি ছোট লোহার দরজা, যা মূলত একটি পুরনো ডাম্ব ওয়েটার খাবার বা মালামাল ওঠানামার ছোট লিফট। ওম ওটার ভেতর উকি দেওয়ার চেষ্টা করতেই ম্যাল তাকে বাধা দিয়ে বলে, আরে ওটা অনেক পুরনো, হোটেল রেনোভেশনের সময় ওটার নিচের এন্ট্রান্স বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে কিছুই নেই। কিন্তু ওম লক্ষ্য করেন ডাম্বোয়েটারের পাশে একটা নতুন ইলেকট্রিক সুইচ লাগানো। ওম ম্যালকে ধাক্কা দিয়ে সুইচটা অন করে দেন। ম্যাল বেগতিক দেখে ওমকে ওই ঘরের ভেতরই রেখে বাইরে থেকে ভারী দরজা লক করে পালিয়ে যায়। সুইচ অন করতেই ডাম্বোয়েটারের অন্ধকার শ্যাফটের ভেতর থেকে লোহার চেইন বেয়ে উপরে উঠতে শুরু করে কিছু একটা। ওম টর্চের আলো ফেলতেই তার কলিজা কেঁপে ওঠে। শ্যাফটের ভেতর থেকে উপড়ে উঠে আসছে নিখোঁজ ফিওনার পচাগলা মৃতদেহ। তার গায়ের চামড়া ফ্যাকাশে, চোখ দুটো অপলক দৃষ্টিতে ওমের দিকে চেয়ে আছে এবং পরনে সেই হ্যালোউইনের কস্টিউম। ঠিক এই মুহূর্তেই সিনেমার স্ক্রিনে এক হাড়হিম করা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। হ্যালোউইনের রাতে ম্যাল ফিওনাকে একটি চায়ের কাপে তীব্র ঘুমের ওষুধ মিশিয়ে দেয়।
ফিওনা অজ্ঞান হয়ে গেলে মেল তাকে এই হানিমুন সুইটের ডাম্ব ওয়েটারের ভেতরে হাত পা বেঁধে নিচে নামিয়ে দেয় এবং জ্যান্ত অবস্থায় আটকে রাখে। দীর্ঘ সময় তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে এই অন্ধকার খোপের ভেতরেই ফিওনার দম আটকে মৃত্যু হয়। কিন্তু মেল কেন এই নির্মম কাজ করল? কারণ ফিওনা মেলের সন্তানের মা হতে চলেছিল। মেল ছিল হোটেল মালিক কবের জামাই, তাই নিজের সম্পত্তি আর সম্মান বাঁচাতে সে ফিওনাকে বারবার অ্যাবর্শন করাতে বলে। ফিওনা রাজি না হওয়াতেই মেল তাকে এভাবে চিরদিনের মতো স্তব্ধ করে দেয়। ফিওনার আত্মা আসলে শান্তিতে মরেনি, সে ওই ওম আর জেরিকে এখানে টেনে এনেছে বিচার পাওয়ার জন্য। ওম এখন সুইটের ভিতরে বন্দি, বাইরে থেকে দরজা বন্ধ এবং নিচে কাঠের হিটার থেকে ধোঁয়া বের হতে শুরু করেছে। মেল পুরো হোটেলে আগুন লাগিয়ে দিয়েছে। ওম যখন চামচ দিয়ে ছোট দরজার স্ক্রু খোলার চেষ্টা করছেন, ঠিক তখনই রুমের সব আলো এক এক করে নিভতে শুরু করে। হঠাৎ রুমের সেই পুরনো টিভিটা নিজে থেকেই অন হয়ে যায় এবং সেখানে চলতে শুরু করে ওমের সেই শৈশবের আতঙ্কের শো জ্যাক দ্য জাকার্স। সেই কুৎসিত খরগোশটি টিভি স্ক্রিন থেকে ওমের দিকে তাকিয়ে তার মায়ের মৃত্যুর ঘটনা নিয়ে বিদ্রূপ করতে থাকে। ওম হ্যালুসিনেট করতে শুরু করে। তিনি দেখেন তার উপন্যাসের সেই স্প্যানিশ কনকুয়েস্টেডর আর ছোট দাস ছেলেটি ঘরের কোণে দাঁড়িয়ে ম্যাপের দিকে ইশারা করছে। ওম দেয়ালে ঝোলানো ম্যাপটা দেখে বুঝতে পারেন হোটেলের বেসমেন্টে একটা গোপন ফায়ার এক্সিট আছে, যা দিয়ে বের হওয়া সম্ভব। ওম বুদ্ধি করে সেই প্রাচীন ঘড়ির টাইমারটি ডাম্বোয়েটারের সুইচের সামনে সেট করেন, যেন ডাম্বোয়েটারটি নিচে নামার পর স্বয়ংক্রিয়ভাবে আবার উপরে উঠে আসতে পারে। তিনি ফিওনার লাশটি বের করে নিজে ডাম্বোয়েটারে চড়ে নেমে যান হোটেলের অন্ধকার বেসমেন্টে। নিচে নেমে ওম দেখেন এক দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গ। সেখানে ঝুলছে কবের সেই ডাইনি ক্যালিয়াচের চেইন এবং ওমের অপমান করা সেই বেলবয় অ্যালবিল লাইটার। ওম বুঝতে পারেন মিস্টার কবের সেই ডাইনির গল্পটা পুরোপুরি রূপকথা ছিল না। সুড়ঙ্গের শেষ মাথায় গিয়ে ওম দেখেন ফায়ার এক্সিটটি অনেক আগেই কংক্রিটের দেয়াল দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ওম পুরোপুরি ট্র্যাপড। ঠিক তখনই চারদিকের লাইট নিভে কুসকুসে অন্ধকার হয়ে যায়, আর অন্ধকারের বুক চিরে ভেসে আসে এক অতিপ্রাকৃত পৈশাচিক কর্কশ হাসি। লোহার শিকল টেনে হিঁচড়ে ওমের দিকে এগিয়ে আসতে থাকে সেই প্রকৃত অভিশপ্ত বৃদ্ধা ডাইনি ক্যালিয়াচ। মুখমণ্ডলহীন বিভৎস অবয়ব দেখে ওম প্রাণ ভয়ে দৌড়ে আবার ডাম্বোয়েটারে উঠে পড়েন এবং ঠিক সময়ে উপরে চলে আসেন। কিন্তু ডাইনি বেসমেন্টেই থেমে থাকে না, সে দেয়াল বেয়ে মাকড়সার মতো উপরে উঠে আসতে শুরু করে। ওম ফিওনার বইয়ের সেই কথা মনে করে দ্রুত মেঝেতে পড়ে থাকা চক দিয়ে নিজের চারপাশে একটি বৃত্ত বা প্রোটেক্টিভ সার্কেল এঁকে নেন। ডাইনিটি রুমের ভেতরে প্রবেশ করে ওমের সেই চকের গণ্ডির চারপাশে প্রাচীন ভাষায় মন্ত্র জপতে জপতে ঘুরতে থাকে, কিন্তু গণ্ডি পার হতে পারে না। এদিকে সকাল হয়ে গেছে। পুরো হোটেলে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফার্গালের গাড়ি থেকে কোনো মতে লাফিয়ে জীবন বাঁচিয়ে রক্তাক্ত শরীরে একটা কুড়োল হাতে জেরি এসে পৌঁছায় হোটেলে। সে মেলকে কুড়োল দিয়ে তাড়া করে। হানিমুন সুইটের চাবি কেড়ে নেয় ওমকে বাঁচানোর জন্য, কিন্তু মেল পেছন থেকে ক্রসবো দিয়ে জেরির বুকে তীর বিধিয়ে দেয়। যে জেরি সারা জীবন সবাইকে ভালোবেসে এসেছে, সে আজ ওমকে বাঁচাতে এসে মেলের হাতে নির্মমভাবে প্রাণ হারায়। মেল যখন জেরির পকেট থেকে চাবিটা নিতে যায়, ওম ততক্ষণে ডাম্বোয়েটারের ফাঁক দিয়ে জেরির চাবিটা নিজের কাছে টেনে নেন। মেল চাবির খোঁজে হোটেলের জ্বলন্ত বেসমেন্টে নেমে যায়। বেসমেন্টে মেল চাবিটা খুঁজে পায় ঠিকই, কিন্তু হঠাৎ ফায়ার অ্যালার্ম বন্ধ হয়ে এক শ্মশান নীরবতা নেমে আসে, আর মেলের ঠিক পেছন থেকে আবির্ভূত হয় সেই শীতের ডাইনি ক্যালিয়াচ। সে মেলের গলায় লোহার ভারী চেইন পেঁচিয়ে তাকে টেনে হিঁচড়ে পাতালপুরীর অন্ধকারের দিকে
নিয়ে চলে যায়। এদিকে ওম যখন আগুনের মাঝে চকের বৃত্তের ভেতর বসে মৃত্যুর প্রহর গুনছিল, তখন তার মায়ের আত্মা এসে তাকে পরম স্নেহে জড়িয়ে ধরে। ওম কেঁদে উঠে বলেন, মা, আমাকে ক্ষমা করে দাও। ওটা একটা দুর্ঘটনা ছিল, আমি তোমাকে মারতে চাইনি। মা মৃদু হেসে বলেন, আমি জানি খোকা, তোমার কোনো দোষ ছিল না। নিজের অপরাধবোধ থেকে এবার মুক্ত হও, তোমার সামনে এখনও অনেক জীবন বাকি। মায়ের হাতের স্পর্শে ওমের চোখ খোলে। তিনি দেখেন তার হাতে ফিউনার সেই ছোট মেটাল কাটারটি রয়েছে। ওম চটজলতি সেই কাটার দিয়ে লক খুলে জেরিয়ার ফিউনার মৃতদেহ আগুনের মুখ থেকে বের করে নিজের অক্ষত অবস্থায় হোটেল থেকে বেরিয়ে আসেন। দূর থেকে ফার্গাল এসে ওমকে উদ্ধার করে। সিনেমার শেষ দৃশ্যে ওম হাসপাতালের বেডে শুয়ে আছেন। তার সাথে দেখা করতে আসে সেই বেলবয় অ্যালবি। সে ওমের জন্য ফার্গালের পাঠানো একটি ব্র্যান্ডির বোতল নিয়ে এসেছে। হোটেল পুড়ে যাওয়ায় অ্যালবি এখন অন্য জায়গায় কাজ করছে। অ্যালবি ওমের মায়ের সেই অক্ষত ছবিটা ওমের হাতে তুলে দেয়। অ্যালবি যাওয়ার আগে ওমের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দেয়। সে বলে, স্যার, মনে আছে হ্যালোইনের রাতে আপনি আমার গল্প লেখার স্বপ্নকে ইতিহাস করেছিলেন, আমার হাতে গরম চামচের ছ্যাঁকা দিয়েছিলেন? সেই অপমানের প্রতিশোধ নিতে আমি ওই রাতে আপনার ব্র্যান্ডির বোতলে জেরির সেই ম্যাজিক মাশরুমের রস মিশিয়ে দিয়েছিলাম। কথাটা শুনে ওমের পায়ের তলা থেকে মাটি সরে যায়। অ্যালবি চলে যাওয়ার পর ওম নিজের হাতের দিকে তাকান এবং দেখেন সেখানে এখনও সেই ডাইনির লোহার শিকলের কাটা শীতে দাগ স্পষ্ট রয়ে গেছে। জেরি বলেছিল, যারা ওপেন মাইন্ডেড ম্যাজিক মাশরুম খেলে তারা অলৌকিক জগৎ দেখতে পায়। ওম যখন এক চরম মহাদ্বন্দ্বে পড়ে যান, হানিমুন সুইটে যাওয়ার আগে তিনি যে ব্র্যান্ডি খেয়েছিলেন তাতে কি সত্যি ম্যাজিক মাশরুম ছিল? তাহলে তার সাথে যা যা ঘটেছে, ফিউনার লাশ, বেজমেন্টের ডাইনি, মায়ের অতৃপ্ত আত্মা, এসব কি মাশরুমের তীব্র নেশার ঘোরের দেখা হ্যালুসিনেশন, নাকি এই হ্যালুসিনেশনের আড়ালেই লুকিয়েছিল এক চরম বাস্তব অতিপ্রাকৃত সত্য? এই রহস্যের উত্তর পরিচালক দর্শকদের ভাবনার উপর ছেড়ে দেন। সিনেমাটির একদম শেষে আমরা দেখি ওম তার উপন্যাসের সেই সমাপ্তিটি নতুন করে লিখেছেন, যেখানে সেই স্প্যানিশ কনকুইস্টেডর বাচ্চাটিকে মারে না, সে বোতলটি ছুঁড়ে ফেলে দিয়ে বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। বিস্তীর্ণ মরুভূমির বালুচরে পরম স্নেহের এক দৃশ্য তৈরি হয়। ওম বাউম্যান যেন আজ তার জীবনের সব অপরাধবোধ, অহংকার আর অতীতকে বিলবেরি হোটেলের আগুনের চিতায় ভস্ম করে এক নতুন মানুষ হিসেবে শান্তিতে বাঁচতে শেখেন। আর এই অসাধারণ মনস্তাত্ত্বিক সমাপ্তির সাথেই শেষ হয় 2026 সালের অন্যতম সেরা মুভি হুকুম। ওমের সাথে শেষ পর্যন্ত যা ঘটল সেটা কি আসলেই ডাইনির অভিশাপ নাকি মাশরুমের ঘোর? আপনার থিওরি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই হারহিম করা গল্পটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন, আর এরকম রক্তহিম করা হরর এক্সপ্লেনেশন নিয়মিত দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরের ভিডিওতে কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চান তা কমেন্ট বক্সে মেসেজ করে জানাতে পারেন। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন। আর হ্যাঁ, আজ রাতে ঘুমানোর আগে নিজের ঘরের দরজাটা ঠিকঠাক লক করেছেন তো? কে জানে, অন্ধকারের ওপারে হয়তো কেউ আপনার জন্যই অপেক্ষা করছে।